আমরা এনে কষ্ট করে থাকি, মনে করে একটু যেন একটু ছেঁয়া পাই হেন যায়, যেরকম ছেঁয়া না পাই এরকম কষ্ট করে চলি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছেন মিজান ভাই। আমরা বলছি গাইবান্ধা থেকে, গাইবান্ধার SKS ইন রিসর্ট থেকে। অসাধারণ সুন্দর সময় কাটাচ্ছি আমরা। এখানে এসেছি গতকাল, আজ ব্রেকফাস্ট করেই বের হয়ে যাব। আর গাইবান্ধা শহর আর একটু ঘুরে বেড়াবো, তারপর যাব জামালপুর। তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে আর ব্রেকফাস্ট ডিটেল দেখাবো না, গতকাল দেখিয়েছি। আর কিন্তু এই যে নেচার, এটাকে আরেকবার শেয়ার না করে পারলাম না। একটা রিসর্ট এত সুন্দর বাংলাদেশের ভিতরে, তারপর গাইবান্ধায়, এটা আমি কখনো ইমাজিন করতে পারি নাই। এনজয় করছি প্রতিটি মুহূর্ত এখানে, অসাধারণ ভালো লাগছে। আর মিজান ভাইকে লাখ কোটি ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। সকালে বিফ নেহারি আছে, দ্যাটস নাইস। যদি আমার ভুল না হয়ে থাকে, এটা হলো রিং নেক ঘুঘু। তো রিং নেক ডোভ, এবং এটা আমি এর আগে বাংলাদেশে দেখেছি বলে মনে পড়ে না আমার, হয়তো দেখেছি, মনে নাই। বিউটিফুল, ভয় পাচ্ছে না আমাকে একেবারেই। কামে বেবি, না চলে গেল। তার কমফোর্টের জন্য একটু বেশি কাছে চলে গিয়েছিলাম, টু ক্লোজ টু, কাজে সে সেটা লাইক করে নাই, চলে গেছে। যাই হোক, ব্রেকফাস্ট ভালো ছিল। এখানে আসলে লোকজন, এই প্রচণ্ড গরমে লোকজন তেমন নাই, এবং এই জন্যই মনে হয় ব্রেকফাস্ট আইটেমগুলো একটু লিমিটেড। আর যেমন খিচুড়িটা অসাধারণ ছিল, কিন্তু সাথে যে গরু মাংস থাকবে সেটা নাই, আছে মুরগি ভুনা। আর নেহারিটা ভালো ছিল, গরুর বিফ নেহারি, এটা অ্যামেজিং ছিল, খুবই এনজয় করেছি। আর এগস আপনি আনি স্টাইলে চান, আপনাকে রান্না করে দিবে, সেটাও ভালো লেগেছে। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কোনো কমপ্লেন নাই, খুবই ভালো, খুবই হ্যাপি এখানে এসে। আর আজকে তো এখান থেকে চেক আউট করে চলে যাবো আমরা একটু পর। বাট এই সময়টা, বছরের এই সময়টা প্রচণ্ড গরম গাইবান্ধা, এটা আমরা সবাই জানি। আর না হলে হয়তো শীতে আরও অনেক বেশি এনজয় করতাম। শ্যাওড়া গাছ, এখানে শাঁকচুন্নি থাকে। আমি শ্যাওড়া গাছের প্রেমে পড়ে গেছি। আমরা চেক আউট করছি এখন। পলাশ গাছ, এটা গতকাল দেখিয়েছিলাম কিনা মনে নাই।
মিস করব। এই জায়গাটা আমার অনেক ভালো লেগে গেছে। অনেক জায়গায় ভালো লাগে, কিন্তু এটা বিশেষ করে ভালো লেগেছে। এখানে বাংলাদেশে বসে আপনি বিদেশের স্বাদ পাবেন। অসাধারণ সুন্দর একটা জায়গা, বিউটিফুল পরিবেশ, ভেরি ওয়েল মেনটেইনড। এটা কতবার বলবো। আর আমার প্রিয় শেওড়া গাছ, পেতনিকে খুঁজে বেড়াই, পাই না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বের হয়ে গেলাম টু এক্সপ্লোর ইভেন মোর অফ গাইবান্ধা। গাইবান্ধার আর অনেক কিছু আমরা দেখবো আজকে। আমি সত্যি যতই ঘুরছি এই গাইবান্ধায় ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, প্লেজেন্টলি সারপ্রাইজড অ্যাকচুয়ালি। এখানে কিছু কিছু জিনিস আছে যেটা মনে হয় যেন আউট অফ প্লেস। যেমন এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন, উপরে কত সবুজ করে রাখা হয়েছে। আমরা এদের যে একটা স্কুল, সেই স্কুলটা একটু দেখতে যাব। তো এসকেএস একটা এনজিও, এবং তাদের যে ফাউন্ডেশন আছে সেখান থেকে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করা হয়। তারই একটা অংশ হলো এই স্কুলটা, স্কুল অ্যান্ড কলেজ। আমরা একটু দেখব কয়েক মিনিটের জন্য। আজ শুক্রবার হওয়াতে কোনো ছাত্রছাত্রী, স্টাফ কাউকে দেখতে পাচ্ছি না। কিছু মেনটেন্যান্স কাজ হচ্ছে। আর রিয়েলি ক্যান ইউ ইমাজিন গাইবান্ধার মতো জায়গায় এরকম একটা স্কুল এবং কলেজ প্রতিষ্ঠিত আছে। ইটস রিয়েলি রিয়েলি এনকারেজিং, এবং খুবই কীভাবে বলি, আশা জাগা নিয়ে একটা জিনিস দেখলাম এখানে এসে। আমরা স্কুল কম্পাউন্ডে আসলাম, এবং প্রথমে দেখি যেটা ভালো লাগলো যে বাচ্চাদের খেলাধুলার জন্যে স্বল্প পরিমাণে হলেও ব্যবস্থা আছে, একেবারে কিছু নাই তা না। আর আমাদের বাংলাদেশে একেবারে প্রি কিন্ডার গার্ডেন থেকে এত বেশি বাচ্চাদেরকে প্রেশার দেওয়া হয়, সেই কম্পিটিটিভ যে রেস শুরু হয়ে যায়। ছোটো বাচ্চা কিছুই বুঝে না, তার মধ্যে আবার কম্পিটিশন কি, সেখানে পরীক্ষা দিয়ে আপনার মেধা তালিকা হেন তেন করে এদের লাইফ, এদের যে শৈশব, এটাকে চুরি করে নেওয়া হয়। আমি মনে করব আমাদের বাংলাদেশ সরকার এটাতে দেখবেন, এবং ছোটো বাচ্চাদের প্রি কিন্ডার গার্ডেন, ইভেন 8, 9, 10 পর্যন্ত অত কঠিন পরীক্ষার তো প্রয়োজন দেখি না। তারা স্কুলে অ্যাটেন্ড করবে, তাদের প্রয়োজনীয় লেখাপড়া হোমওয়ার্ক তারা সাবমিট করবে, কারণ বাধ্যতামূলক তো একটা কিছু থাকতে হবে যে ইন্টারমিডিয়েট পর্যন্ত অথবা হাই স্কুল, হুইচ ইজ 10th গ্রেড, এসএসসি পাশের তো মনে হয়, আমি যতটুকু জানি বাংলাদেশে বাধ্যতামূলক, সবার জন্যই এটা প্রয়োজন। সে যদি হয় তাহলে আর এত কঠিন পরীক্ষা দিয়ে, বিশেষ করে ছোটো বাচ্চাদের, বড়দেরটা না হয় বুঝলাম সে কাজ করছে না, ফাঁকিবাজি দিচ্ছে, সেটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য সেটা হয়ে থাকে, কিন্তু ছোটো বাচ্চাদের কি? আমি আশা করব ছোটো বাচ্চাদের, বিশেষ করে কিন্ডার গার্ডেনে কোনো ধরনের এ ধরনের কঠিন পরীক্ষা অথবা কম্পিটিশন বন্ধ করা। এটা হলো উত্তর হরিণ সিংহায়। গাইবান্ধার পুরনো বাজার, এটা যাচ্ছি গাইবান্ধার পুরনো বাজার দিয়ে। আমার পৃথিবীর যে দেশে যাই, বাজার আমার খুব প্রিয়। যদিও আমি কোনো এক হাদিসে পড়েছিলাম, মনে নেই এখন কোনটা, সেখানে নবীজি এনকারেজ করেছিলেন যে তোমরা বাজারে যাবা এবং দ্রুত কাজ সেরে চলে আসবা, ওখানে শয়তান ঘোরাফেরা করে। এটা আসলে কতটুকু সহি হাদিস এটা আমি জানি না, বাট আমার গ্রাম অথবা গ্রামের হাট বিশেষ করে আমার অত্যন্ত প্রিয়। যে কোনো বাজারই পৃথিবীর যে দেশে যাই আমার খুব ভালো লাগে। সেখানে আমি বিভিন্ন মানুষকে দেখি, তাদের কর্মব্যস্ত জীবন দেখি, বিভিন্ন জিনিস দেখি, কি পাওয়া যায় কি না পাওয়া যায়। তো যাই হোক, যাচ্ছি আমরা এখন কোথাও ঘুরতে, আমি জানি না কোথায়। জানলাম যেটা, সেটা হলো আমরা বালাসী ঘাট থেকে বোট নিয়ে আমরা চরে যাব ঘুরতে ফুলছড়ি উপজেলায়। তো এক্সাইটিং কিছু হবে আশা করছি।
এটাকে একটা বাঁধ, আমরা একটা বাঁধের উপরে যে যাচ্ছি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই গাইবান্ধা এখনো আম আছে গাছে, আম্রপালি কি সুন্দর গাছে ঝুলে আছে, খাওয়ার চেয়ে দেখতেও সুন্দর কম না। আমরা এখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের জয়েন্ট ভেঞ্চার বালি থেকে যে হ্যাভি মেটালগুলো হয় সেটা কমার্শিয়ালি কীভাবে এক্সট্রাক্ট করা যায় সেটা এখানে বালাসুর ঘাটের কাছেই তৈরি করা হয়েছে রিসার্চ ল্যাব। এখান থেকে তারা 5 ধরনের হ্যাভি মেটাল উত্তোলন করছেন, বালি থেকে সেপারেট করছেন, এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নিয়ে কথা বললাম। তো যতটুকু জানলাম এক্সট্রিমলি লো ইম্প্যাক্ট, আর যেহেতু এটা একটা পরীক্ষামূলকভাবে চলছে, আমরা এটার পারমিশন নাই সমস্তটা দেখানোর। তো আমরা এখন চরে ঘুরতে যাব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গাইবান্ধায়। আমরা এখন নদী চরাঞ্চলে বেশ কিছু প্রোগ্রামে যাচ্ছি। আপনারা জানেন যে এই গাইবান্ধার 1/4 হচ্ছে চরাঞ্চল আয়তনের দিক দিয়ে, এবং এখানে প্রায় ছোট বড় 1.5 শতাধিক চর রয়েছে। এই চরের মানুষগুলোর জীবনযাপন, তাদের কষ্ট সুখ আনন্দ অনুভূতি, তারা কিভাবে সময় কাটায়, আমরা আশা করছি যে এই জার্নির মাধ্যমে যারা নতুন যাচ্ছেন তারা একটি ধারণা পাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। মাননীয় জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, তার সাথে আপনাদের পরিচয় হলো। আমরা এখন যাচ্ছি বিভিন্ন চর ঘুরে দেখতে, যেটা উনি মাত্র আপনাদেরকে বললেন। আশা করি আপনারা এনজয় করবেন। আমরা যাচ্ছি এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। আমরা এখন গাইবান্ধার দুটো চরে যাব। এই চরগুলোর এখন যে পানির অবস্থা বন্যার বিপদ সীমার চেয়েও নিচে অবস্থান করছে। তো আমরা এই চরাঞ্চলগুলোতে মানুষের যে জীবনযাপন, মানুষের যে কষ্ট অনুভূতি আনন্দ, তাদের যে জীবনাচার, এগুলো দেখব। এবং আমাদের এই চরের মানুষগুলো আসলে কিভাবে যুদ্ধ করে বেঁচে থাকে, চরের মানুষগুলোর বিষয়ে আমরা সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজে আমরা কিভাবে কাজ করছি, তাদের জন্য, তাদের জীবন মান উন্নয়নের জন্য সরকারের কি পরিকল্পনা, কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আসলে চরাঞ্চল কখনো ভিজিট করেননি, চরাঞ্চলে আসেননি, তাদের জন্যে যে এই মানুষগুলোর আসলে জীবন বা নিয়তির সাথে একটি নির্মম বাস্তব সত্য লেগে থাকে সব সময়। কারণ হলো এখানে চরের মাঝে নদী ভাঙন একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। দেখা যায় যে একজন মানুষের ছোটোবেলার যে শৈশবে যে স্কুলে পড়েছে, যেই খেলার মাঠটিতে সে খেলেছে, তার এমনকি তার বাপদাদাকে কবর দিয়েছে, সেই কবরস্থানটিও এই নদীগর্ভে বিলীন হয়ে যায়। একটি বাড়িঘর বা স্থাপনা যখন আগুনে পুড়ে যায়, তখন স্থাপনাটি হয়তো শেষ হয়ে যায়, ছাই হয়ে যায়, কিন্তু তার ভিটেটা থাকে। কিন্তু এই চরের মানুষগুলোর যখন ভিটেটা নদীগর্ভে বিলীন হয়, যখন তার স্কুলের খেলার মাঠটি নদীগর্ভে বিলীন হয়ে যায়, যখন তার
বাপ দাদার কবরটি বিলীন হয়ে যায়, তখন আসলে তার স্মৃতিটাই বিলীন হয়ে যায়। তো এমনই জীবন যুদ্ধে এই মানুষগুলো কিন্তু বেঁচে থাকে। অনেকের এই চরাঞ্চলের মধ্যে হয়তো 8-10 বার করে বাড়িঘর পাল্টাতে হয় এই ভাঙনের ফলে। এবং এই মানুষগুলো তাদের জীবন যুদ্ধ নিয়ে বেঁচে থাকে যেমন, তেমন তারা হঠাৎ করে আবার এই বন্যার পরে কৃষিকাজে বিবৃত হয়ে যায়। এখানে কিন্তু প্রচুর ফসল ফলে এবং এই গাইবান্ধার যে মরিচ হয়, যে লাল মরিচ, এই মরিচ আসলে দেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত মরিচ হয়। এখানকার যে আপনার একটি উপজেলা রয়েছে সাদুল্লাপুর, সেখানে অত্যন্ত উন্নত মানের হলুদ আবাদ হয়। এই হলুদটি বিখ্যাত হলুদ। আমাদের গাইবান্ধায় এমনই গর্ব করার মতো অনেক ধরনের বিষয় আছে, যেগুলো হচ্ছে আমাদের কৃষিজ পণ্য। এই কৃষিজাত পণ্যগুলোকে আরও কিভাবে ব্যাপকভাবে এর বাণিজ্যিকীকরণ করা যায়, কৃষকরা যেন এই প্রোডাক্টগুলোর আরও বেশি সুফল পেতে পারে, এখানে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি করার বিভিন্ন পরিকল্পনা সরকার হাতে নিচ্ছে। এবং আমাদের এখানে যে ইন্ডিজিনিয়াস প্রোডাক্টগুলো হয়, আমাদের যে কৃষিজ পণ্যগুলো হয়, ভুট্টা, মরিচ, হলুদ, এই পণ্যগুলির উপর বেসিস করে সরকারের পরিকল্পনা রয়েছে এখানে অ্যাগ্রো বেসড বিভিন্ন ছোট ছোট ইন্ডাস্ট্রি করার। তো এই বিষয়গুলোকে যখন আমরা সফলতার সাথে আমরা বাস্তবায়ন করতে পারবো, তখন আসলে এই প্রাচুর্যে ভরা, কৃষিজ প্রাচুর্যে ভরা এই গাইবান্ধার ব্যাপক উন্নয়ন হবে এবং আমাদের দেশের একটা দারুণ উন্নয়ন হবে। হয়তো একদিন গাইবান্ধা একটা অ্যাগ্রো বেসড একটা রোল মডেল হয়ে দাঁড় হবে, আমরা সেভাবে প্রত্যাশা করছি। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়ে তার ইনসাইট শেয়ার করেছেন। গাইবান্ধা আসলেই অসাধারণ অসাধারণ প্রমিজিং একটা জায়গা। এবং এখানে আমাদের যেমন আমি ধরতে গেলে কিছুই জানতাম না, সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, সারা পৃথিবী ঘুরে বেড়াই, কিন্তু আমার দেশের একটা ছোট্ট অংশ যেটা সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। তো আজ ভাইয়ের সাথে ঘুরতে এসে অনেক কিছু জানছি এবং আমরা চরের এই মানুষের জীবনযাত্রা নিয়ে কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আমরা এসছি এই রসুলপুর চরে, খাসজানির পরে আমরা রসুলপুরে যাব। আমরা খাসজানি চরে এসছি, গাইবান্ধার একটি অন্যতম চর। আমাদের সাথে রয়েছেন আমাদের এই গাইবান্ধার প্রধান একটি এনজিও জিইউকে, গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী আমাদের সালাম সাহেব, এবং উনি ফাউন্ডার অফ দ্য জিইউকে। এখানকার মানুষের শিক্ষা এবং গ্রামীণ উন্নয়ন নিয়ে ওনার বেশ কিছু কাজ রয়েছে। আজকে ওনার একটি প্রোগ্রামেও আমরা যাব, ওনার কার্যক্রমটিকে দেখব আমরা। ধন্যবাদ। স্পিড বোটে আসলাম, এসে এখন আবার এই সুন্দর একটা বোটে যাচ্ছি যেখানে বিছানাও আছে, অসাধারণ সুন্দর। এবং রোদেলা একদিন, যদি একটু গরম, কিন্তু আমরা খুবই এনজয় করছি। আমরা চরের জীবন দেখতে, চরের জীবনযাত্রা দেখতে ঘুরে বেড়াচ্ছি। আর এখন একটা ছোট নদীতে যাচ্ছি। আর এটা কি খাল না নদী, এটার নাম কি ভাই? এটার এই চর কোন চরে আছে, আমরা কোন নদীতে একটু বলেন? আমরা এখন ব্রহ্মপুত্রের নদী দিয়ে শাখা নদীতে প্রবেশ করেছি এবং এটা গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খাটজানি চরে আমরা এসেছি। এখানে কিন্তু প্রচন্ড গরম, কিন্তু সেই গরমে এই যে নদীর বাতাস, ঠান্ডা বাতাস, কি যে ভালো লাগছে, কি আরাম, হ্যাভেনলি হ্যাভেনলি একটা ফিল পাচ্ছি।
নখি একবার আসিয়া সোনার বাংলা যাও গো দেখিয়া রে। আপনারা সবাই ভালো আছেন। আমি মনে করি যে অনেক সময় ধরে আপনারা বসে আছেন, এই জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করি যে অনেক সময় ধরে আপনারা বসে আছেন। তবে বসে থাকলেও আপনারা বাড়ির কাছে আছেন, আমরাই বরঞ্চ দূর থেকে আসছি। স্যার অনেক কষ্ট করে এই সকালে ছুটির দিনে, আপনারা জানেন আজকে ছুটির দিন, সরকারি ছুটি, তো তারপরেও আমরা যখনই যেখানে যে কোনো প্রান্তে গাইবান্ধা জেলার যে কোনো অবস্থায় আমরা স্যারকে বলি, উনি খুবই আগ্রহ প্রকাশ করেন এবং সাধারণ মানুষের সাথে আপনাদের এলাকাগুলোতে উনি ভিজিট করেন। এটা আমাদের জন্য গাইবান্ধাবাসীর একটা বড় পাওয়া যে স্যারের মতো একজন মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় তিনি যান, মানুষের দুঃখ দুর্দশা দেখেন, মানুষের কথা শোনেন এবং সেই অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করেন। তো আজকে আমাদের গাইবান্ধা মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা মহোদয় আমাদের সাথে এসেছেন, আমি তাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে উপস্থিত হয়েছেন আরো তিনজন সরকারের বিশিষ্ট কর্মকর্তা। আমাদের এখানে আছেন গাইবান্ধা সদর উপজেলার সম্মানীয় নির্বাহী অফিসার মহোদয়, তাকেও আমি স্বাগত জানাই। এবং আমার আরেকজন আছেন আমাদের ফুলছড়ি উপজেলা, আপনারা জানেন আমাদের পাশেই ফুলছড়ি উপজেলা, ফুলছড়ি উপজেলার সম্মানীয় নির্বাহী অফিসার মহোদয়, তিনিও আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা। আপনারা জানেন যে কোনো দুর্যোগ হলে যিনি প্রথম সবার আগে যান তিনি হচ্ছেন ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা, তিনিও আমাদের সাথে আছেন। আর আমরা আজকে বিশেষ সৌভাগ্যবান, আমাদের সাথে একজন বাংলাদেশি আমেরিকান আছেন, দুইজন। বিশেষ করে আমি ফারুক ভাই, ওনার আমি ভিডিও দেখি সব সময়ের জন্যই এবং উনি অনেক ভিডিও করেন। আজকে আমাদের ডিসি স্যারের সুবাদে আমরা ওনাকেও এই চরে পেয়েছি, এজন্য আমি তাকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যে চরের মানুষের জীবন কেমন সেটা আপনি একটু উপলব্ধি করবেন, দেখবেন এবং আপনার ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মাসুদুর রহমান মোল্লা মহোদয়, জেলা প্রশাসক গাইবান্ধা। খাসজানি চরের আমার ভাই বোন, মুরব্বী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আপনারা ভালো থাকলেও বলেন ভালো আছি, আপনারা কষ্টে থাকলেও বলেন ভালো আছি। আপনাদের যে মানসিক ঔদার্য, এটা আমার দারুণভাবে ভালো লাগে, আমি দারুণভাবে আপ্লুত হই আপনাদের এই কথাটি শুনে যে আপনারা কষ্টে থাকলেও আপনারা বলেন ভালো আছি। আমাদের গাইবান্ধার ছোট বড় প্রায় ১৫০ শতাধিক চরের মধ্যে এই আপনাদের মতোই জীবন যুদ্ধ করে বেঁচে থাকা মানুষগুলো, যাদের কাছে আমি বিভিন্ন সময় ছুটে গিয়েছি। আমরা যখন আপনাদের কাছে আসি, বিভিন্ন বন্যার সময় আসি, আমরা ঘূর্ণিঝড়ের সময় আসি, আপনাদের ফসল কাটার সময় আসি,
শীতের সময় আমরা শীতবস্ত্র নিয়ে আসি, বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে এসে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সরকারের পক্ষ থেকে। আমরা যখনই আসি তখনই আমরা একটি কথাই শুনি, যখন জিজ্ঞেস করি যে আপনারা কেমন আছেন, আপনারা একটি হাসি দিয়ে বলেন আমরা ভালো আছি। আমরা কখনোই দেখিনি যে আপনারা কিছু চেয়েছেন, বরং একজন সরকারি অফিসার, একজন কর্মকর্তা যখন চরে আসেন আপনারা দারুণভাবে তাকে স্বাগত জানান, তাকে দেখতে আসেন, এবং আপনারা আপনাদের যে মনের যে ঔদার্য, এটা দিয়ে আসলে এই বন্যায় যেমন নদীটা সারা নদী ভরে যায় পানিতে, আপনাদের মনটা ঔদার্যে ভরা। আপনারা কোনোদিনই কিছু চাননি, কিন্তু আপনাদের এই যুদ্ধ করে বেঁচে আছেন, তাই না? আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কে কে 3 বার এই চরের মধ্যে আপনাদের ঘরবাড়ি একবার জায়গায় অন্য জায়গায় নিয়ে শিফট করেছেন, একটু হাত তোলেন তো। 3 বার? আচ্ছা, আপনার 5 বার কে কে? সবাই। অর্থাৎ কেন আমি কথাটি বললাম, 8-10 বার করে মিনিমাম এক একজন তাদের ঘরবাড়ি পাল্টিয়েছেন তাদের জীবনে, কেউ আরো এর চেয়ে বেশি। এই যে 14 বার, উনি 14 বার। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাদের এই যে নদীর সঙ্গে, এই বন্যার সঙ্গে, ঝড়ের সঙ্গে, নদী ভাঙনের সঙ্গে আপনাদের একটা জীবন যুদ্ধ চলছেই। আপনারা যে স্কুলটাতে পড়েছেন বা যে খেলার মাঠটিতে খেলেছেন ছোটবেলায়, সেই মাঠটা কি এখন আছে? ভেঙে গেছে। আপনারা যে বাড়িটাতে ছোটবেলায় বড় হয়েছেন, যে আম গাছের তলে আপনারা খেলেছেন মায়েরা, আছে? নাই। যেখানে আজকে থেকে আরো 30 বছর আগে আপনার বাবা মাকে হয়তো কবর দিয়ে আসছেন, সেই কবরস্থানটা কি আছে? সেই কবর জিয়ারত করতে যে আসবে সেই কবরস্থানে, সেই অতীত স্মৃতিটুকু তাদের নাই। তারা এতটা জীবন যুদ্ধ করে নদীতে বিলীন হয়ে গিয়েছে। তো এত কষ্ট করেন, তারপরেও কিন্তু ওনারা হেরে যান না। আমাদের এই মায়েদের কাছ থেকে, এই আমাদের মুরব্বীদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, যে কিভাবে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। প্রতি বছর বন্যা হয়, এই বন্যার মাঝে একেবারে গাইবান্ধার প্রান্ত থেকে জামালপুরের প্রান্ত পর্যন্ত প্রায় 15-20 কিলোমিটার রাস্তা, কোন ধরনের এই চরের মধ্যে রাস্তাঘাট নেই, করা সম্ভব না। এই পুরোটাই হচ্ছে পানিতে প্লাবিত হয়ে যায়। এবং এটা ধরতে হবে না, এটা ধরতে হবে না বাবা, এটা নিয়ে যান, নিয়ে যান। আমার এটা ভালো লাগছে, ওনাদের সাথে একটু, সব সময় তো আসি না, এই রোদের মাঝে ওনাদের পাশে দাঁড়িয়েছি, এটাই আমার কাছে একটা ঋণ পূরণের মতো মনে হচ্ছে। আমরা এই মা বোনদের কষ্টটাই একটু আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। যারা চর দেখেননি, যারা এই জীবনটিকে কখনো দেখতে আসার সুযোগ হয়নি, তারা নিদারুণ কষ্টে থাকে, কিন্তু মুখের মধ্যে হাসিটুকু থাকে সব সময়। বন্যায় যখন পুরো অঞ্চল পানিতে থই থই, মানে 1 ফিট জায়গা থাকে না যেখানে আপনি পা ফেলতে পারবেন, সে সময় যদি কেউ মারা যান, আমাদের বাবা মা সন্তান কেউ, কবর দেওয়ার মতো কবরস্থানে মাটিটা থাকে না, থাকে না। এই কষ্টটা অনেক বড় কষ্ট। আমরা উদ্যোগ নিচ্ছি সরকারের পক্ষ থেকে, আমরা ইনশাল্লাহ আগামীতে বেশ কিছু জায়গায় আমরা এই চরের মধ্যে উঁচু কবরস্থান করে দেব। আপনারা দেখেছেন যে বেশ কিছু এনজিও সহায়তায় এবং সরকারি সহায়তায় আমরা কিন্তু কিছু গরু ছাগল গবাদি রাখার জন্য উঁচু জায়গা করে দিচ্ছি। এটা অব্যাহত থাকবে। সরকার এই কার্যক্রমটি আপনাদের জন্য করছে। বর্তমান সরকার এই ধরনের কার্যক্রমগুলো হাতে নিচ্ছে, যে এই চরের মধ্যে
যেই অবলম্বনটা, আপনি যে জন্য বাড়ি থেকে যান না, আত্মীয় স্বজন তো অনেক জায়গায় টান জায়গায় আছে, সেখানে বন্যায় যান না কেন? আপনার গরুটা আছে সেই জন্য যান, ঠিক কিনা? তাহলে ওই গরুটাকে কি করেন আপনি? ঘরের ভিতরে মাচা করে উঁচু করে নিজে পানির মধ্যে পাওয়াটা ঝুলিয়ে বসে থাকেন সারা রাত, কিন্তু মাচার মধ্যে গরুটাকে রাখেন, তাই না? তা আমরা ইনশাল্লাহ আমরা একটা উঁচু জায়গা করে দেব যেটা আমাদের গরু ছাগলগুলো রাখতে পারবে। এভাবে আমরা আপনাদের জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এখানে শিক্ষার উন্নয়নটা ঘটাইতে হবে, সন্তানদেরকে স্কুলে পাঠাইতে হবে, স্কুলটা থাকতে হবে চরে। আমি কিছুদিন আগেও একটা স্কুলকে শিফট করে, চরটা অলরেডি ভেঙে গিয়েছে, ওইটাকে পাশের একটা চরে শিফট করার ব্যবস্থা করেছি। আমাদের গণ উন্নয়ন কেন্দ্রে সালাম সাহেব আছে, উনি অনেকগুলো স্কুল করে দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এইভাবে আসলে সরকার যে কাজগুলো করছে, এর পাশাপাশি আমাদের এই এনজিও গুলোকে এগিয়ে আসতে হবে, কেমন? তো সবাই মিলেই আসলে আমরা আমাদের এই চরাঞ্চলের এই আমাদের মুরব্বীদের পাশে, আমাদের মা বোনদের পাশে দাঁড়াবো। কিন্তু আপনাদের একটা কথা আমাকে দিতে হবে, সন্তানদের স্কুলে পাঠাবেন। আর হলো আপনার যে মেয়েটা আছে ওকে পড়াবেন, 18 বছরের আগে বিয়ে দিবেন না। এইটার সাথে মানতে পারেন না মনে হয়, নাকি? কি মানতে পারেন? কেন দিবেন না? আপনি কি আপনার মতো করে ওর জীবনটা চান, না আপনার উন্নত জীবন চান? এখন ধরেন যদি একটু ইন্টারমিডিয়েট পাস করিয়ে দেন, এই মেয়েটা একটা স্কুলের মধ্যে মাস্টারির একটা চাকরি পাইতে পারবে, একটা এনজিওতে একটা চাকরি পাইতে পারবে। মেয়েটা যদি একটা চাকরি পায়, মাসে মাসে বেতন পায়, এই মেয়ের মর্যাদাটা বাড়বে। কোথায় দেখছেন? একটা মর্যাদা বাড়বে, এবং এই মর্যাদা বাড়লে তার চাইতে কি কম মর্যাদার ছেলের সাথে বিয়ে হবে? দেখবেন যে ওই আপনি মেয়ের সাথে সাথে ছেলেটাকেও একটা ভালো একটা ছেলে পাইলেন, জামাই পাইলেন, কেমন? ওর সংসারটা সুখের হইল, তখন ও আপনাকে টানতে পারবে। আপনাকে একদিন এসে হাতে গুজে 500 টাকা 1000 টাকা দিয়ে বলো যে মা তুমি এটা দিয়ে দুধ কিনা খাইও, এটা দিয়ে কলা কিনা খাইও, ফল খাইও। আর যদি একটা আপনি 18 বছরের নিচে বিয়ে দেন, এই মেয়ে ওই বাড়িতেও বোঝা হিসেবে থাকবে, ছেলের সাথে বনিবনা না হইলে আবার বোঝা হয়ে আপনার কাছে ফিরে আসবে। তাইলে কি হইল? সেই বোঝা আপনার মেয়ে বোঝা হয়ে আপনার উপর থাকলো, আপনার জন্য কল্যাণ হইল না। সেজন্যে আপনারা কষ্ট করে হলো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াইবেন, এইচএসসি পর্যন্ত পড়াইবেন, কেমন? একটু দূরে হইলো, কলেজ দূরে হইলো, নৌকা দিয়ে যাবে আসবে, কেমন? আর এটার জন্যে যখনই কোনো টাকা পয়সার প্রয়োজন হবে, যে ফর্ম ফিল আপের টাকাটা নাই, বই কেনার টাকাটা নাই, দয়া করে একটু আপনারা নৌকাটা দিয়ে গিয়া ডিসি অফিসে গিয়ে দেখা করবেন আমার সাথে, বা যেই ডিসি সাহেব থাকে, আপনাদের শিক্ষার জন্য, যে কোনো বাচ্চার শিক্ষার জন্য আমরা পাশে দাঁড়াবো। কিন্তু কথা দিতে হবে যে কোনো বাচ্চাকে লেখাপড়া ছাড়া রাখবেন না, কেমন? এটাকে করাইতে হবে বাবা। হ্যাঁ, বাল্য বিয়ে দেওয়া যাবে না, মেয়েদের লেখাপড়া ছাড়া রাখা যাবে না, ঠিক আছে? তারপরে হলো বেশি বেশি করে গাছ লাগাইবেন। বলতে পারেন যে চর তো ভেঙে যায়, কি গাছ লাগাবো? লাগান না। ভেঙে যাওয়ার আগেও তো একটা যতটুকু বড় ওইটা দিয়ে একটা কাঠ হইতে পারে, লাকড়ি হইতে পারে, অসুবিধা কি? গাছ কি কোনোদিন আপনার সাথে বেইমানি করে? গাছ কোনোদিন বেইমানি করে না। আপনি ফল ধরতে থাকে, নাইলে আপনাকে ছায়া দেয়। মনে করেন যে বোনার 5-7 বছর পরে চরটা ভেঙে যাচ্ছে, ওই সময় গাছটা কেটে ফেলেন, তাও তো আপনাকে কিছু লাকড়ি দিচ্ছে, কাঠ দিচ্ছে, বা বেচতে পারতেছেন। এটা 2000 হোক 5000 হোক বেচতে পারছেন। তো সব সময় একটা সামর্থ্য ছেলের মতো, সন্তানের মতো এই গাছ আপনার পাশে থাকে। আপনার যে ছোট বাচ্চা আছে, ওকে সাথে নিয়ে গাছ লাগাবেন, তাইলেও গাছ লাগানোর চর্চা ওর মধ্যে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, এই যে এবার ভোটে মাননীয় প্রধানমন্ত্রী জিতলেন না, হ্যাঁ, তারেক রহমান, উনি ঘোষণা দিয়েছেন যে 5 বছরে 25 কোটি গাছ দেশের মধ্যে লাগাবে। হিসাব করে আমি দেখেছি যে তাইলে গাইবান্ধা জেলার ঘাড়ে কতগুলো গাছ বছরে পড়ে, কেমন? তো প্রায় 8-9 লাখ গাছ পড়ে। আমি টার্গেট করেছি যে 10 লাখ অন্তত পক্ষে আমরা লাগিয়ে ফেলবো, এবং আমরা অলরেডি শুরু করেছি। সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট গাছ লাগাচ্ছে, অ্যারাউন্ড লক্ষাধিক গাছ লাগানো হয়ে গেছে।
আমাদের এই যে সালাম সাহেব যুগের চেয়ারম্যান, উনি নিজে ঘোষণা দিয়েছেন 3 লাখ গাছ লাগাবেন। এবার 3 লাখ, ওনাকে জন্য একটা করতালি দিই। এইভাবে এগিয়ে আসতে হবে, এইভাবে মানুষদের এগিয়ে আসতে হবে। আপনারা আমাকে কথা দেন, এক একজন অন্তত পক্ষে 10টা করে গাছ লাগাবেন। কে কে লাগাবেন হাত তুলেন। অন্তত 10টা করে গাছ লাগাবেন, পারবেন? আচ্ছা, গাছ দিয়ে দিব আপনাদের, আপনারা শুধু লাগাবেন, গাছ দিয়ে দিব, ঠিক আছে? এটা লাগাবেন, হ্যাঁ। এটা একটু ডিআরও সাহেব সমন্বয় করবে। ইউনো সাহেব আছো, তুমি সমন্বয় করবা একটু। এখানে যত লোক আছে গুণ 10 দিয়ে যতগুলো গাছ এগুলো দিয়ে দিবা। উইদিন 15 ডেজ দিবা, যাতে বন্যাটা আসার আগে আগে গাছটা শক্ত হয়, গোড়াটা শক্ত হয়। ঠিক আছে কথা? আপনাদের হ্যাঁ বাবা, একটা স্কুল দিছে আমাদের এখানে উদ্বোধন করতে, কিন্তু খালি আমি দেখবো বাবা, আমি দেখবো। হ্যাঁ, এটা চালু করার জন্য, সুন্দর করার জন্য যা হয়, বিটি পরিষ্কার বড় করার জন্য যা হয়, স্কুল, শিক্ষা, লেখাপড়া, মেয়ের পড়াশোনা, এটার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ এই সরকারের পক্ষ থেকে আমরা এখান থেকে করে দিব, ইনশাল্লাহ করে দিব। আপনাদের পাশে আছি, আপনাদের কথা দিতে হবে যে আপনারা আমাদের পাশে আছেন, কাজগুলো করে দিবেন। আপনার গাছ আরেকজন এসে লাগাবে না, আপনার মেয়েকে আরেকজন পড়াবে না, কেমন? নিজে পড়াতে হবে, এতে নিজের ভাগ্যেরই উন্নয়ন হবে, নিজের ভাগ্য একটু খেয়াল করবেন। আজকে এখানে আমরা যে জন্য আমরা আসছি, যে আপনাদের টিন বিতরণ এবং আপনাদের দেখবেন যে টয়লেট করে দিয়েছে, হ্যাঁ, একটু মাটি থেকে উঁচা টয়লেট করে দিয়েছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা, টয়লেটটা, এই অভ্যাসটা এটাকে রাখতে হবে, হ্যাঁ। এটাকে রাখলে আপনি দেখবেন যে 50-60 ভাগ রোগ থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। আপনি যদি একটু ভালো একটা টয়লেট ব্যবহার করেন, টয়লেটটা ব্যবহার করার পরে, হ্যাঁ, লেট্রিন থেকে আইসা আপনি যদি একটু সাবান দিয়ে হাতটা ধুন, তাহলে জীবাণুটা চলে গেল। বাচ্চাদেরকে এই অভ্যাসটা করাবেন যে লেট্রিন থেকে এসে সাবান দিয়ে হাত দিবা, সবার ঘরে সাবান রাখবেন, কেমন? আর সাবান যদি সাপ্লাই দিতে হয় তাও দিব। ডিআর সাহেব কই? লাইফ বয় সাবান কিনে সবাইকে দিয়ে দিবেন, একটা করে দিব, পরে কিনে নিবেন, ঠিক আছে? হ্যাঁ, একটা করে দিয়ে কিনে নিবেন আপনারা। তো এটা করবেন। আর ঘূর্ণিঝড়ও কিছু বিধ্বস্ত হয়েছিল, আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করেছি। আজকে সালাম সাহেব আসছে, আমাদের এই সুন্দর দেখেন কালারফুল টিন, হ্যাঁ, এবং লেখা আছে মোসাম্মদ সকিরন বেগম নাম দিয়ে দিছে। এবং আমরা দেখছি যে টিনটা যে দিল শক্ত কিনা, ভালো টিন দিয়েছে, একটা হাততালি। তাইলে আমরা ঘরটা সুন্দরভাবে করব, গায়ে খেটে টয়লেটগুলো করে দিছে, এই টয়লেটগুলো ব্যবহারটা সুন্দরভাবে করব। আমরা সাবান ব্যবহার করব, জীবাণু যাতে না থাকে, এবং বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, বেশি বেশি গাছ লাগাবো। আজকে কি বার? শুক্রবার। এই রবিবারে এখানে ফুটবল পাঠিয়ে দিবেন। কয়টা লাগবে? বাচ্চা কেমন? টিচার বলেন। হ্যাঁ, 3 ধাপে 3টা, 5টা দিয়ে দিব, 5টা ফুটবল দিব, বাচ্চারা যেন খেলে। স্কুলের টাইমে স্কুল করবে, বিকালে খেলবে, দরকার হইলে আপনারা মহিলারাও খেলবেন, ঠিক আছে? ওই যে 2টা বেশি দিচ্ছি, একটা হইলো এই যে বড় মুরব্বীরা খেলবে, আর একটা আপনারা খেলবেন, আর বাচ্চাদের 3টা। রশি দিতে হবে, দড়ি লাফ। আচ্ছা, আপনি তো টিচার, আপনার কাছে এগুলো আমরা পাঠিয়ে দেব, কেমন? গরমের মধ্যে আর কথা না বলি, সবাইকে এই টিন বিতরণের এই যে কার্যক্রম এবং এই স্যানিটারি ল্যাট্রিন বিতরণের এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। উপকরণ পাবে, কে 47,000-এর উপকরণ পাবে, ক্ষয়ক্ষতি যাচাই বাছাই করে তারপরে আমরা এটা হিসাব করেছি। স্যার, আপনাকে অনুরোধ করছি, আপনি এখান থেকে যদি একটু, আচ্ছা, আমি সবাইকে একটু অনুরোধ করবো, সবার যার টিনের এখন টিন বিতরণ হবে। তো আমি আমাদের সম্মানীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি, তিনি তার হাত দিয়ে উপকারভোগীদের মধ্যে এই উপকরণ হস্তান্তর করবেন। আপনারা একটা হাততালি দেই, আমাদের স্যার হস্তান্তর করছেন একজন পরিবারের কাছে, একটু আমরা একটু দেখি। এখন এই টয়লেট হস্তান্তর করা হবে, যেগুলো স্বাস্থ্যসম্মত, হেলদি, ক্লিন টয়লেট,
চরের মানুষের জন্য, যেন তাদের নদীর পাড়ের ধারে অথবা ঝোপের আড়ালে যেতে না হয়। ভালো আছেন? তা আপনারা যে টয়লেট ইউজ করতেছেন, এটা টয়লেটটা কেমন, ভালো হয়েছে? থ্যাংক ইউ। আপনার নাম কি? মোহাম্মদ সালিম আক্তার, শারমিন আক্তার। অনেক ধন্যবাদ শারমিন আক্তার। এই বেবি কেমন আছো? ভালো আছো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। বাবা আপনার নাম কি? আব্দুল জলিল। আব্দুল জলিল সাহেব, আপনি কি একটা টয়লেট পাইছেন? পাইছি। এই টয়লেট হতে আপনার কি লাভ হয়েছে কোনো? লাভ হয়েছে তো। কি লাভ হয়েছে বলে? এই যে মূলত বাইরে পায়খানা করলে কোনো রোগ জীবাণু ছাড়ায়, তারপর মানুষের অসুখ বিসুখ বেশি হয়, আর টয়লেট থেকে সেটা বন্ধভাবে থাকে এক জায়গায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি খুবই ভালো বুঝেন যে টয়লেট থাকলে এখানে রোগ জীবাণুমুক্ত পরিষ্কার পরিবেশে বাথরুম করতে হয়, নৌকায় অথবা নদীতে অথবা ঝোপের আড়ালে যেতে হয় না। অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ভাই কি ঘোড়া গাড়ি চালাইবেন নাকি? এটা চালায় দেখান। অবশ্যই আপনার বন্ধু। চরের মানুষের বাহন মানে চরের মানুষের বন্ধু। এই একমাত্র ঘোড়া, এই বাহনটাই হচ্ছে এখানকার মানুষের যান। এই ঘোড়াই হচ্ছে এই চরাঞ্চলের মানুষের একমাত্র বাহন। এখানে যেহেতু কোনো রাস্তাঘাট নাই, আপনার এই ঘোড়ার গাড়ি হচ্ছে মালামাল পরিবহন এবং এই অঞ্চলের মানুষকেও পরিবহনের জন্য এটা ব্যবহার হয়। তারা হাটে যায়, বিভিন্ন জায়গায় যায়, দূরে যায়, এই ঘোড়াই হচ্ছে তাদের একমাত্র বাহন। খাসজানি চর থেকে এখন আমরা কুন্দের পাড় চরে যাব। ওখানে আমরা আমাদের সরকারের বেশ কিছু সহায়তা সামগ্রী নিয়ে চরাঞ্চলের মানুষের জন্য আমরা সেগুলো বিতরণে এবং চরাঞ্চলের মানুষকে দেখতে যাব আমরা। অসাধারণ ভালো লাগছে এখানে গ্রামের মানুষের সাথে, চরের মানুষের সাথে কিছুক্ষণ গল্প করলাম। আর এই ভাই নিয়ে এসছেন আমাকে, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। নাহলে এটা ফার্স্ট হ্যান্ড আমার পক্ষে হয়তো এক্সপিরিয়েন্স করার সুযোগ হতো না। তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো কাজ চালিয়ে যান, অনেক ধন্যবাদ। আমরা এখন অন্য আরো একটা চরে যাব, সেখানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব, তারপর বৃক্ষরোপণ, এগুলো অনেক কিছু হবে। এই যার নাম হলো কুন্দের পাড়া। এখানে গাছ বৃক্ষরোপণ যে অভিযান, সেটার একটা শুরু হচ্ছে। সরি, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার এই পাশ থেকে আমরা লাগাচ্ছি জায়গাটায়। আমরা একটা পদক্ষেপ নিয়েছি, বৃক্ষরোপণ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন। এই বছর আমরা প্রায় 10 লক্ষের মতো গাছ আমরা সারা গাইবান্ধা জেলায় লাগাবো। এর মধ্যে বৃক্ষ, ফুলের বৃক্ষ, যে গাছগুলো ধরেন কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, পলাশ, শিমুল, এই 6টা গাছ আমরা বিভিন্ন গ্রোথ সেন্টার এবং রাস্তার পাশে লাগাবো, যেই জায়গায় আমাদের ফুলে ফুলে সুশোভিত হবে এই গাইবান্ধার বিভিন্ন অঞ্চল। এবং আমরা পর্যটনকে আকৃষ্ট করতে চাই এবং আমরা একটা চরকে ডেডিকেট করতে চাই, যেই চরের মধ্যে আমাদের এই ফুলের গাছগুলো থাকবে, বড় হবে
এবং চরের চারপাশে হিজল গাছ থাকবে। তো আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা বলবেন? মোসাম্মদ শাহিদা বেগম। মোসাম্মদ শাহিদা বেগম। আচ্ছা, আমরা তো কয়েক ঘন্টায় এখানে মনে হয় যেন গরমের চোটে মরে যাচ্ছে এমন অবস্থা। আপনার এখানে বছর পরে কীভাবে থাকেন? আমরা এনে কষ্ট করে থাকি, মনে করে একটু যেন একটু ছায়া পাই হেন যায়, যেরকম ছায়া না পাই এরকম কষ্ট করে চলি। বন্যালে থাকার কষ্ট, জায়গার কষ্ট, ঘরে পানি ওঠে, ছোটো পোলা পানির সমস্যা, তারপরে মনে করেন যে প্রতিবন্ধী ছেলে বাচ্চা করে সমস্যা, বুড়া মা বাপ সেই লেখানোর সমস্যা, অনেক সমস্যা বন্যার মধ্যে, অনেক সমস্যা। আমরা অনেক কষ্ট সবসময় চলাফেরা করি। ভাই আপনাদের এখানে চরের জীবন অনেক কষ্টের আমরা জানি। দোয়া করি আল্লাহ আপনাদেরকে আরো ভালো রাখুক। ধন্যবাদ। বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন হচ্ছে এই গ্রামে, এই চরে। আমরা দুঃখ প্রকাশ করছি, একটু দেরি হয়ে গেল না, কারণ ঘরে গিয়ে আবার রান্না বান্না আছে, কাজ আছে, তা আমরা কথা বাড়াবো না। আমি কি বললেন? আনন্দ হয়, খুশি হয়। আরে আমারও খুব খুশি হয়। হ্যাঁ, আপনাদের কাছে আসলে আমারও খুশি হয় খুব। হ্যাঁ, আমারও আনন্দ লাগে। এই যে আমার চরের মানুষগুলো, এই মায়েরা, ওনারা কখনোই আমাদের কাছে কিছু চান না, কখনোই চান না। এত মন বিশাল যে ওনারা অসুবিধা থাকলেও বলেন না যে অসুবিধা আছে, শুধু একটাই বলে যে না, এই সরকারি লোক আসছে, দেখতে আসছে, এটাতেই তারা খুশি। ঠিক কি না? এটাতেই খুশি। তো এরকম উদার মানুষ আপনারা। আপনাদের কাছে বারে বারে ছুটে আসি একটা কারণে, যে সরকার যেই জিনিসটা চায় সেটা হচ্ছে যে আমাদের মায়েরা, চরের মায়েরা যে কষ্ট করে জীবনযাপনটা করে, তার সন্তানটা, তার মেয়েটা, তার ছেলেটা যেন এরকম কষ্ট না করে। বিশেষভাবে মেয়েদের যেন লেখাপড়াটা হয় ঠিক মতো। কষ্ট করছি কিন্তু আমার মেয়েটাকে পড়িয়েছি। তো এটা আপনারা করবেন তো? আচ্ছা, থাকে না হাতে, ক্যাশ টাকা থাকে না, বই কিনতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। হ্যাঁ, যদি কেউ এরকম আটকে যান অন্তত আমাদেরকে জানাবেন, সোজা ডিসি অফিসে চলে যাবেন, গিয়ে বলবেন যে আমার মেয়েটার ফর্ম ফিল আপ 3000 টাকা লাগবে, আমার বাচ্চাটার বই কিনতে পারছি না, এটা একটু সহযোগিতা দরকার। দয়া করে একটু যাবেন, কষ্ট করে বলবেন যে, অথবা আপনার এখানে চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব কোথায়, এই চেয়ারম্যান সাহেবকে বলবেন। আপনি যেতে না পারেন, আবেদনটা একটা ওনার হাত দিয়ে পাঠিয়ে দিবেন। আমরা যখন মাঝে মধ্যে আসি আমাদেরকে বলবেন। আমরা চাই আপনারা চরের মানুষ যারা আছেন তারা আল্লাহর রহমতে অনেক দুঃখ কষ্ট, ঝড়ঝাপটা, বন্যা, ঘূর্ণিঝড় নিয়েই থাকেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে কিন্তু 3 বেলা খাওয়ায়, তাই না? এখন লেখাপড়াটার জন্য যদি হঠাৎ কিছু খরচ প্রয়োজন হয়, সরকার কিন্তু আপনাদেরকে এই টাকা দিবে না। তাইলেই আপনার দেখবেন যে এই 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 সুখটা ফিরে আসবে, এই কষ্টটা আপনার সার্থক হবে। আর গাছ লাগাইবেন বেশি বেশি। হ্যাঁ, সরকারও বলতেছে গাছ লাগাইবেন। এই গাছটা বাবারে, নদী তো যে যে জায়গার মধ্যে একটা আপনার সব জায়গা সবসময় বাঁধা যায় না, আবার কাজেও লাগে না, বাঁধলেও কাজে লাগে না। কষ্ট তো জীবনে করছেনই। এর মধ্যে কি কি আছে বলেন? এর মধ্যে চাল আছে, তেল আছে, চিনি আছে, ডাল আছে, কেমন লবণ আছে, মশলা টসলা আছে। হ্যাঁ, কাজে লাগবে। আমার স্বামীতে কর্ম করতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসি ঘুরি গেল। গাছ লাগাবেন, বাচ্চাকে লেখাপড়া করাবেন। হ্যাঁ, ভালো বিয়ে দিবেন না। বিভিন্ন ধরনের গাছ এখানে, ফলের গাছ বিতরণ করা হচ্ছে, আমলকি গাছ, লেবু গাছ, আর অন্যান্য ফলের গাছ এই চরাঞ্চলের মানুষ থেকে উপকৃত হতে পারে। সবাইকে হাতে হাতে দিয়ে দাও গাছ, পরিবেশের জন্য সবাইকে হাতে হাতে দিয়ে দাও, আমার হাত দিয়ে দিতে পারে। হয়েছে? আসে আসে, এদিকে চলো, আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলবেন? পাবেন, সবাই পাবে, সবাই পাবে, থাকেন, সবাই পাবে। আচ্ছা, আপনি যে সরকার, আপনাকে বাংলাদেশ সরকার গাছ দিল, আপনার কেমন লাগছে? গাছ দেও, বস্তাও দিবা, সবাইকে। কি করবেন? কি করবেন? গাছ লাগাইবেন। অনেক ধন্যবাদ, দোয়া করি অনেক ফল হোক আপনার কাছে। থ্যাংক ইউ।
সবাই খুবই এক্সাইটেড এই গাছ পেয়ে, অনেক আগ্রহ নিয়ে তারা নিচ্ছে এবং আশা করি, দোয়া করি তাদের গাছে অনেক ফল হোক। বন্যার সময় এই যে শেপড টিনের এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে টেম্পোরারি শেল্টার তৈরি করা হয়। বন্যা এবং ঝড়ের সময় তারা এখানে শেল্টার নেয়। আমার এই কষ্টটা ভালো লাগে, বুঝছো? গাছ পেয়ে সবাই অনেক খুশি। কষ্ট লাগছে বেশি? না না, আমার কোনো সমস্যা নেই। ওদের একটু কথা বলে ছেড়ে দিব। সবাই আসো, দাঁড়াক দাঁড়াক, একদম অসুবিধা নেই, সবুজ তাদের মতো একটা তারা ভাব। দাঁড়াক। সবাই লাইন করেন না। পেয়েছে প্লাস গাছ পেয়েছে, এভাবে দাঁড়ানোর নিজের দাঁড়াক। বাড়িতে নিয়ে, নিজের প্রপার্টিতে নিয়ে লাগানোর জন্য। সবাই আসেন, এই মুরব্বীরা, মায়েরা, এই ছোট্ট ছোট্ট বাবুরা, শোনো একটা কথা বলি, শুনবা? একটা কথা শুনবা? হ্যাঁ শুনবা, তাই তো? এই যে গাছ, এই গাছ কি করবে? বাড়িতে নিয়ে লাগাবে, ঠিক আছে? এই যে আম্মুকে বলবা, আব্বুকে বলবা একটা গর্ত করে দিবে, তখন তুমি নিজে লাগাবে এই গাছটা। তুমি বড় হবা, গাছও বড় হবে। যখন তুমি স্কুলে বড় ক্লাসে পড়বে, তখন দেখবা গাছ অনেক বড় হয়ে গেছে। এই গাছ ফল দিবে তোমাকে, তখন ওই ফল খাবে। লাগাবা না গাছটা? বস্তা দিয়েছি, এই বস্তার মধ্যে তাদের জন্য চাল আছে, তাদের জন্য তেল আছে, চিনি আছে, মশলা আছে, কেমন লবণ আছে, ডাল আছে। তো এইটা তাদের একটু হেল্প হবে। তো এটা এখানে যারা আসছে তারা প্রত্যেকেই যেন পায়। জুম্মার নামাজের পরে অথবা বিকালে ডেকে আপনি তাদেরকে বস্তাগুলো দিয়ে দিবেন। 100 আছে তো? হ্যাঁ 100 দেন। আপনি আগে লিস্টটা করে ফেলেন, এখন লিস্টটা করে ফেলেন কে কে আসছে বা কাকে কাকে দিবেন। এই চরের একমাত্র স্কুলই, আচ্ছা, এই স্কুলটা। এবং আমরা চরের একমাত্র স্কুল দেখতে পাচ্ছি। এই চরে মানুষ কতজন আছে এখানে টোটাল? জনসংখ্যা কত কেউ জানেন? কয়েক হাজার হবে। এক জায়গায় থাকে না, ই হয়। আচ্ছা, এটা হলো একটা ইউনিয়নের আলাদা একটা চর। আচ্ছা, এবং আপনারা দেখবেন, একটু যে দেখাই, সেটা হলো এখানে কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টের অফিস নাই, কিন্তু এই চরের মানুষের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটা হলো স্বাস্থ্য চিকিৎসা। বিশেষভাবে গর্ভবতী মা সহ শিশুদের, যারা প্রতিবন্ধী, যারা মেইনল্যান্ডে যেতে কষ্ট হয়, তাদের জন্য আমরা এই জায়গার মধ্যে একটা ছোট্ট ঘর, যেই ঘরটা হচ্ছে এখানে আপনার এই স্বাস্থ্য সেবা দিতে আমাদের যে মূল ভূখণ্ড থেকে লোক আসে, এসে এখানে তারা স্বাস্থ্যসেবা দেয়। একটা ওয়ান স্টপ সার্ভিস, অর্থাৎ স্বাস্থ্যসেবার জন্য আসলেও এখানে বসে, সমাজ সেবার জন্য আসলেও এই ঘরটাই ইউজ করে। আমরা যদি ত্রাণ দিতে আসি তখনও আমরা এই ঘরটাকে ব্যবহার করি। অর্থাৎ এইটা হচ্ছে এই চরের, এই ছোট্ট একটা ভূখণ্ডের এই মানুষের জন্য সরকারের একটা আশ্রয়স্থল, ওয়ান স্টপ সার্ভিস। এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমরা এই চরের যে সুবিধাবঞ্চিত মানুষগুলো, এই মানুষগুলোকে একেবারে চরে এসে সরকারের সেবাটা আমরা সরাসরি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। এই চরের মসজিদ আমরা জুম্মার নামাজ পড়লাম, আর এখন আমাদের লাঞ্চের আয়োজন আছে। আমার খাসিতে দাও। উঠে নাই এখনো, পানি আরো উঠবে, তাই না? বলেন কি জন্য আসছেন? স্যার আমরা আসছিলাম ওই পূব পাশে আমার বাটকামারি, পূর্ব বাটকামারি মনে করেন আমাদের নদী ভাঙন এলাকা, ওই জায়গাটা একটু এমন সরকারকে দেখে আসছে। আপনি একটু গেলে আমরা খুশি হইতাম যে আমাদের কি করা যায়। বাইটকামারিটা এটা আমার জন্য নতুন না, আমারও পুরনো, আমি চিনি কেমন। এবং এইটার ব্যাপারে আপনার অলরেডি আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি।
আমি এক্সিড সাহেবকে বলবো লোক পাঠাতে, বা উনি নিজে আসবে, এসে দেখে এটা শর্ট বেসিসে এখন কি করা যায় উনি ওইটা ব্যবস্থা নেবে। আমি গিয়ে কথা বলবো, কেমন? আপনি আমাকে একটু যাবেন রবিবার বা সোমবারে যান, এই তো পরশু দিন, কেমন? রবিবার বা সোমবারে যান, এটা নিয়ে আপনাকে সামনে রেখেই কথা বলবো, ঠিক আছে? মাননীয় ডিসি মহোদয়কে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে এনে এই চরের মানুষের যে জীবন, তাদের যে অবস্থা, তাদের বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে আমার একটা খুব ক্লোজভাবে দেখার সৌভাগ্য হলো। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে যে এখানে নিয়ে এসেছেন, দোয়া করি আপনি এইভাবে আপনার কাজ চালিয়ে যান এবং দেশের এবং দেশের সেবা করে যান। আপনি অনেক উন্নত দেশের অনেক জায়গায় আপনি প্রতিবেদন করেন, ভিডিও শ্যুট করেন। আমার আহ্বানে সাড়া দিয়ে আপনি এই গ্রামে, এই চরে, এই মানুষগুলোর জীবনকে নিয়ে আপনি একটা স্টোরি করতে এসছেন। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি আবার আসবেন, এই চরের মানুষের জীবন নিয়ে আপনি আবারও প্রতিবেদন তৈরি করবেন। আমরা এই প্রত্যাশা করছি এই মানুষগুলোকে যেন সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে, যাতে সরকারের পাশাপাশি যে সকল বিভিন্ন এনজিও রয়েছে এবং যারা চর নিয়ে কাজ করতে পছন্দ করেন, তারা আসবেন, এই মানুষগুলোর উন্নয়নে আসুন, আমরা সবাই মিলে কাজ করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। জি জি, আমাদেরও খুশি লাগে আপনাদের পাশে দাঁড়াতে পারবো। আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে চরাঞ্চলে টরে যাই, আমরা দেখতে যাই, আমরা দূর থেকে দেখে আপ্লুত হয়ে আবেগে, আহা কি সুন্দর, উফ কি সুন্দর, কি বিউটিফুল। কিন্তু তাদের জীবন যে স্ট্রাগলে ভরা, সেটা কিন্তু আমরা দূর থেকে দেখি না। সেটা দেখতে হলে আপনার এখানে আসতে হবে, থাকতে হবে। আমি প্ল্যান করছি যদি আমার শেষ সৌভাগ্য হয় এখানে এসে থাকবো, বেশ কিছুদিন থাকবো এবং তাদেরকে খুব কাছ থেকে দেখবো, তাদের জীবন এবং তাদের জীবিকা কীভাবে তারা চলে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।